দেখুন, ইসরায়েল নিয়ে তো আমেরিকার একটা দৃষ্টিভঙ্গি আছে। আমেরিকায় প্রেসিডেন্ট যেই হন না কেন, ইসরায়েল সম্পর্কে বা ফিলিস্তিন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিটা এটা একটা আলাদা দৃষ্টিভঙ্গি। এটা মোটামুটি একই রকমই থাকে। এখানে খুব বেশি পরিবর্তন আমরা দেখি না। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন জায়গায় যুদ্ধ বন্ধের জন্য তৎপর হয়েছিলেন। যেমন উনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য উনি তৎপর হয়েছেন। যদিও সেখানে তেমন কোনো ফল এখনো অব্দি হুম, হুম, আসেনি। হুম। উনি ইন্ডিয়া-পাকিস্তান ওয়ার যখন শুরু হয়েছিল, উনি ক্লেইম করেছেন যে এটা থামানোর পেছনে উনার একটা বড় ভূমিকা আছে। একই সঙ্গে উনি গাজায় যে পরিস্থিতি চলছে, এটাকে থামানোর ব্যাপারে উনি কথা বলছেন বটে, বিভিন্ন প্রস্তাব দিচ্ছেন। কিন্তু স্যার যেটা বললেন একটু আগে, যে আদৌ সে প্রস্তাবগুলো উভয় পক্ষের কাছে কতটা বাস্তবসম্মত, এখানে তো দুটো পক্ষ। হুম, সেটা একটা ভেবে দেখার বিষয় আছে। এখন হামাসের অস্তিত্ব এখন সেখানে কতটা আছে বা হামাস সেখানে কতটা অপারেট করতে পারছে, এটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা রিসেন্টলি দেখেছি যে হামাসের অনেক শীর্ষ নেতা তারা কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে হুম। বিভিন্ন জায়গায়। এখন মাঠ পর্যায়ে হামাস সেখানে কতটা অপারেট করছে, কারণ এন্টায়ার টেরিটরি গাজা সেটা তো এখন ইসরায়েলের কন্ট্রোলে। ২ বছর ধরে সেখানে কোনো কিছু ঢুকতে পারছে না। তাহলে সেখানে হামাসের আ আ অ্যাক্টিভিটি সেখানে কতটা আছে এবং হামাস কিভাবে সেখানে রেসপন্ড করবে? হামাস কিভাবে এই আলোচনার টেবিলে ফিরে আসবে? এগুলো কিন্তু একটা বড় ধরনের নানা ধরনের প্রশ্ন আছে। তবে স্যার যেটা বলছিলেন, দেখুন আমেরিকা চাইলে হয়তো অনেক কিছুই সম্ভব। এখানে একটা ব্রেক থ্রু আনা সম্ভব। আপনাদের খেয়াল থাকবে কয়েকদিন আগে কিন্তু বিশ্ব রাজনীতিতে খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এবং এই ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, কিছুদিন আগে ইসরায়েল যে কাতারে অ্যাটাক করেছিল, এই অ্যাটাকের জন্য নেতানিয়াহু কাতারের আমিরের কাছে টেলিফোন করে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এবং কোনো মিডিয়া বলছে ক্ষমা চেয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন, যেটাই বলি। ইসরায়েলের জন্য কিন্তু এটা খুব আনপ্রেসিডেন্টেড। তারা কোনো একটা কাজ করে তারা দুঃখ প্রকাশ করেন, এটা কিন্তু আমরা কখনো দেখিনি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বিভিন্ন মিডিয়াতে এসেছে যে, উনারা ২ জন বৈঠকে বসেছিলেন, সেখান থেকেই কাতারকে ফোন করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে। এবং তখনই এই দুঃখ প্রকাশটা করা হয়েছে। এবং এর পরদিনই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প একটা নির্বাহী আদেশ সাইন করেছেন। বলছে যে কাতার যদি অ্যাটাক হয় কোনো কারণে, এটার গ্যারান্টার হচ্ছে আমেরিকা। আমেরিকা সেটাকে প্রটেক্ট করবে প্রোটেক্ট করবে। বা সেটার জবাব দিবে। তাহলে বুঝতে পারেন যে আমেরিকা যদি কাতারের ব্যাপারে এত শক্ত একটা স্ট্যান্স নিতে পারে, তাহলে গাজার ব্যাপারে নয় কেন? এই প্রশ্নগুলো বিভিন্ন মাধ্যমে আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন বলেই কিন্তু সেই দুঃখ প্রকাশ করার ঘটনাটা ঘটেছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। সে আদারওয়াইজ কেন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করবেন? সে সুতরাং এখন সেক্ষেত্রে আ আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধ বন্ধ হতে পারে এরকম কিছু মনে হয়? আর স্যার যে কথাগুলো বলছিলেন যে দ্বিরাষ্ট্র যে পলিসির কথা বলছিলেন, আ সেটা কি সম্ভব কিনা এবার? এটা এখন কতটা সম্ভব বা কতটা সম্ভব নয়, সেই আলোচনার আমার কাছে মনে হয় যে এটা আরো পরের বিষয়। আগে আচ্ছা। কথা হচ্ছে গাজায় যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে, একটা এইটাকে থামাতে হবে আগে। মানুষগুলোকে বাঁচাতে হবে আগে। এবং এটা তো আজকে ২ বছর ধরে চলছে। তাহলে আরো কতদিন এটাকে অ্যালাও করা হবে? কতদিন আর এভাবে চলবে? এরপরে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি থাকবে কিনা? নাকি সেখানে ফিলিস্তিনিরা একই রাষ্ট্রের মধ্যে মাইনরিটি হিসেবে থাকবে? বা পরবর্তী সেখানে শাসন প্রক্রিয়া কি হবে? এগুলো পরের আলাপ। হয়তো আন্তর্জাতিকভাবে এই আলাপগুলো আসছে, একইভাবে আসবে। বাট আমার কাছে মনে হয় যে আগের যেটা কাজ, যে হাজার, হাজার মানুষকে আ রক্ষা না করে সে পলিটিক্যাল সেটেলমেন্ট কি হবে, সেই আলোচনা এখন টেকসই হবে বলে আমার মনে হয় না। আ আল জাজিরার একটা বিশ্লেষণে ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের কৌশলকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনটা খেয়াল করেছেন। এতে বলা হয়েছে যে ইসরায়েলের সব দাবি মেনে নিয়ে ট্রাম্প যেই পরিকল্পনা করেছেন সেটা নেতানিয়াহুর জন্যই রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। তো নেতানিয়াহুর আসলে ভবিষ্যৎটা কি? দেখুন, এই যুদ্ধ বা এই সংঘাত বন্ধের জন্য বা এই হামলা বন্ধের জন্য এখানে কিন্তু আ ইসরায়েলের ভেতরেও একটা জনমত আছে। এটা স্যার একটু আগে বলছিলেন। শুরুর দিকে এবং আমরা বলছিলেন। দেখেছি যে ইসরায়েলের ভেতরে অনেক বড়, বড় প্রোটেস্ট হয়েছে। এখন প্রোটেস্ট হলে পরে কি হবে? হয়তো জনগণের একটা অংশ তারা চাচ্ছে। কিন্তু আমরা জানি যে পৃথিবীর সব দেশেই কিন্তু সরকার এবং জনগণের মধ্যে একটা দূরত্ব কিন্তু থাকে। সব দেশেই, যে সরকার একভাবে চিন্তা করে, জনগণ আরেকভাবে ভাবছে। এখন যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এটার কোনো
টার্নিং পয়েন্ট তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এখানে কি হবে, আদৌ এটা বন্ধ হবে কিনা, বা যে কোনো শান্তি পরিকল্পনা কোনো কাজে আসবে কিনা, এটা আসলে আমার ধারণা যে এটা বলা খুবই মুশকিল এবং সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কিন্তু ইসরায়েলের অধিকাংশ মানুষ তো আসলে এটার ইতি টানতে চান, এবং বিরোধী দলের যারা রয়েছেন তারা তো অনেকেই বলছেন, পাশাপাশি সরকার বিরোধী যারা রয়েছেন তারাও বলছেন যে বিরোধী করার জন্য যা সহযোগিতা দরকার তারা এগ্রি রয়েছেন। কিন্তু নেতানিয়াহু বরাবরই হাত মিলাচ্ছেন হলো যারা যুদ্ধকে বিস্তৃত করতে চান তাদের সাথে। এখানে ওনার পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। কারণ আপনি দেখবেন যে যে কোনো দেশ যখন একটা তাদের ভাষায় কোট আনকোট যুদ্ধ পরিস্থিতিতে থাকে, এটা একটা জরুরি পরিস্থিতি বলে এটার একটা পলিটিক্যাল ভ্যালিডেশন তৈরি হয়। এটা কি পার্সোনাল অর্থাৎ কোনো ইন্টারেস্টের জন্য? স্যার যেমন শুরুর দিকে বলছিলেন তার জন্য গ্রেফতারি হ্যাঁ, পরোয়ানা না, সেটা তো দিয়েছে। পরিষ্কার। সেটা তো পরিষ্কার। জি। নেতানিয়াহুর ব্যাপারগুলো নিয়ে তো আর আগেও কথা হয়েছে। কিন্তু আপনার যুদ্ধটাকে তো কিন্তু ইউজ করা হচ্ছে এজ এ পলিটিক্যাল টুল। এটা পলিটিক্যাল সার্ভাইভাল এর জন্য। আপনি সব দেশেই দেখবেন যে যখন যুদ্ধ যেকোনো জায়গায় এটা তৈরি হয়, তখন কিন্তু সরকারগুলো একটা তারা সে দেশের জনগণের কাছে একটা ইন্ডেমনিটি পায়, একটা ইম্পিউরিটি পায়, একটা পলিটিক্যাল একটা লেভারেজ পায়। যে আচ্ছা ঠিক আছে, এখন যুদ্ধ হচ্ছে, তাহলে এখন আরো রাজনৈতিক যে আলাপ আলোচনা, ক্ষমতার পরিবর্তন বা নির্বাচন, হোয়াট এভার আরো যা যা কিছু আছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে তখন তারা একটা বাফার টাইম পায়। এখন এই গাজার পরিস্থিতিটাকে নেতানিয়াহু সেভাবে ব্যবহার করছেন বলে অনেক বিশ্লেষক সেভাবে ব্যাখ্যা করছেন গত ২ বছর ধরে। কিন্তু ব্যাখ্যা করলে কি হবে, তাতে তো বাস্তবতার কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আমি মনে করি যে বাস্তবতার পরিবর্তন হতে হলে আন্তর্জাতিকভাবে জনমত যথেষ্ট তৈরি হয়েছে, আরো তৈরি হবে। এবং এট দ্য সেম টাইম বৃহৎ শক্তিধর দেশগুলো তারা যদি একটা টাফ স্ট্যান্স নেয় যে না, এটা বন্ধ হতেই হবে, শুধু লিপ সার্ভিস বা মুখে মুখে বললে হবে না, তাহলে পরে এটার একটা সমাধান আসতে পারে। আদারওয়াইজ গাজার ভবিষ্যৎ কি হবে, এই মানুষগুলো থাকবে কিনা, এইটা আসলে বলাটা এখন খুবই দুরূহ একটা ব্যাপার হয়ে এবং দাঁড়িয়েছে। সময় টাইম উইল সে, আসলে সময় হয়তো বলে দিবে। অনেক ধন্যবাদ